ক্লাসের কন্টিনিউশন আর কি। আমি যা বলছিলাম কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা যেটা করেছি, লাস্ট ক্লাসে ছিল হোমে ক্লিক করার পর আমরা এই পেজে আসতে পারতাম। আজকে আমি এখন এখানে পোর্টফোলিওতে ক্লিক করছি। পোর্টফোলিওতে ক্লিক করার পর মাঝের যে কন্টেন্টটা সেটা চেঞ্জ হচ্ছে এবং সাথে সাথে আমার ক্যাটাগরি পোর্শনটাও আসছে না, কারণ আমি ওই ফাংশন থেকে যখন এই পেজটা লোড করেছি তখন ক্যাটাগরি ব্লেডটাকে আর উইথ করি নাই। বুঝতে পেরেছেন? আমি চাচ্ছি যে আপনারা প্রথমত হোম, পোর্টফোলিও, সার্ভিস এবং কন্ট্যাক্ট, হোমটা তো করাই আছে, পোর্টফোলিও, সার্ভিস, কন্ট্যাক্ট তিনটা পেজই আপনারা নিয়ে আসবেন টেমপ্লেট দেখে দেখে, এবং সব পেজেই আমার ক্যাটাগরি, ফ্রেন্ডস এবং ব্যানার থাকবে প্রথমত। তারপরে যখন যেটাতে আপনি দেখতে চাচ্ছেন না সেটাকে শুধু কি করে দেবেন, ফাংশন থেকে উইথটা কেটে দেবেন, তাহলে সেই পেজ থেকে সেটা আর দেখা যাবে না। বিষয়টা ক্লিয়ার? বুঝতে পেরেছেন তো? আচ্ছা, তাহলে আমরা সবার কি হয়েছে? এই অংশটুকু পোর্টফোলিওটা কি আসছে? কিছুই নাই, জ্যাম রান হচ্ছে না, পেছনেরটাতে যান। হ্যাঁ, ওইটাতে যান। ঠিক আছে, আপনার হয়ে গেছে। আপনি অ্যাডমিন পেজটা নিয়ে আসেন, অ্যাডমিনের পেজ নিয়ে আসেন। ক্লিক করার পর কি ড্যাশবোর্ডে যায়? ড্যাশবোর্ডের জন্য অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য পেজ বানাইছি, কিন্তু এখনো দেওয়া হয়নি। লগইন ক্লিক করার পরে ওটাতে যায়, লগইন ক্লিক করার পর যায় না। মাস্টারি করে নিন। আচ্ছা, আপনি ওই পেছনের ওকে একটু দেখান। ওকে কোডিং আমাদের ল্যারাভেলটা দিয়ে দেন এবং ওখানে টেমপ্লেটটা দিয়ে দেন। ফ্রেশ টেমপ্লেটটা একবার ওকে কিভাবে ইনস্টল দিতে হয় সেটা একটু দেখি। রেড ব্লক ওর কাছে ফার্স্টে দিয়ে দেন যে ল্যারাভেল, একদম ফ্রেশ যে ল্যারাভেলটা সেটা, তারপর ওর ভেতরে কিভাবে একটা টেমপ্লেট দিতে হয়।
এর ভেন্ডরটা ওকে আমাদের আমি আপাতত দুইটা পেজ করেছি আর কি, হোম পেজ, পোর্টফোলিও পেজ। আই হোপ যে আপনারা আমি যা চাচ্ছি সেটা করতে পারবেন। যে আমরা হ্যাঁ হ্যাঁ বাট ওরাও এঙ্গেজ ল্যারাভেলের সাথেই। ল্যারাভেল যখন ইনস্টল হয়েছিল তখন একটা জিনিস খেয়াল করবেন যে তারা কিছু সাজেস্ট সাইটের নাম বলেছিল, ল্যারাকাস্ট, ল্যারাভেল কালেকটিভ। ওকে, ওখানে কিছু ইনস্ট্রাকশন থাকে, সেই অনুযায়ী আমাদের ইনস্ট্রাকশনগুলো টার্মিনাল থেকে কমান্ড লাইন ফলো করলেই বেশ কিছু ভেন্ডর, থার্ড পার্টি ভেন্ডর আমাদের ল্যারাভেলের সাথে যুক্ত হয়ে যায়। ওটা ওভাবে রাখার মূল কারণ হচ্ছে যে নির্দিষ্ট পার্টের দায়িত্ব নির্দিষ্ট বলতে পারেন ভেন্ডরকে দেওয়া আছে। ল্যারাকাসকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফর্মকে সুন্দর করে ভ্যালিডেট করা যায় কিভাবে, সিকিউর করা যায় কিভাবে, এই উপায় তারা বের করে ওটাকে প্রতিনিয়ত আপডেট করে এবং ল্যারাভেলের সাথে অলওয়েজ তারা কম্পিটেবল করে। যদি আমি ভার্সন 3 ওখানে ল্যারাকাস যদি অফ হয়ে যায় তাহলে কিন্তু বিপদ, বুঝতে পেরেছেন? সো ডেফিনেটলি তারাও ওদের সঙ্গে স্ট্রংলি এঙ্গেজড আর কি। ল্যারাকাস ল্যারাভেল একসাথে। আবার ল্যারাভেল কালেকটিভ, যেখানে প্রচুর ভেন্ডর রিসোর্স আছে যেটা দেখে দেখে আপনারা ইউজ করতে পারেন। তো আমার টার্গেট হবে মানে ল্যারাকাস্ট বা ল্যারাভেল কালেকটিভের এসটিএমএল ভেন্ডরটা দেখাতে চাইলে আমার দরকার কি ফর্ম, রাইট? আর ফর্মটা আমি কখন পাবো? যখনই কোনো একটা ডাইনামিক সাইট আমি তৈরি করতে যাব, ডেফিনেটলি ডাইনামিক সাইটের একটা অ্যাডমিন প্যানেল থাকবে। আমি যদি সিম্পল একটা ব্লগ সাইটও বানাতে চাই উইদাউট কমেন্টস, ফ্রন্ট এন্ডে কিন্তু কোনো ফর্মই থাকবে না, সেখানে থাকবে কমেন্টস করতেই দিচ্ছি না, আমি শুধু ব্লগ দেখাচ্ছি। মনে করেন এখানে কিছু মেনু লিঙ্কস আছে যেগুলো বেসিক্যালি আমার মেজর ক্যাটাগরি, তাই না? আর কিছু আদার্স যে ক্যাটাগরি গুলো আছে সেটাকে আমি আমার ক্যাটাগরি সেগমেন্টে দেখাচ্ছি। ওকে, বা পপুলার ক্যাটাগরি গুলো এখানে দেখাচ্ছি। জাস্ট মিনিট। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। যা বলছিলাম যে প্রত্যেকটা সাইটেরই কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল থাকে যার মাধ্যমে এটা কন্ট্রোল হয়। মনে করেন যে ক্যাটাগরি গুলো আমি যেন যে কোনো সময় অন অফ করতে পারি, এডিট ডিলিট করতে পারি ইচ্ছে মতো, রাইট? ব্লগ যেগুলো লেখা হচ্ছে সেগুলো ক্যাটাগরি ওয়াইজ যেন আসে, আমি যে কোনো ব্লগকে মুছে দিতে পারি, যে কোনো ব্লগকে এডিট করতে পারি, এবং নতুন নতুন ব্লগ আমি অ্যাড করতে পারি, রাইট? এই কাজগুলো তো ডেফিনেটলি কারো একজনের আন্ডারে থাকতে হবে। সে তো কোডার নাও হতে পারে, কারণ সে কোড করে করবে, ডেটাবেস দিয়ে করবে নাকি কি করে করবে, তাকে একটা সিস্টেম বানিয়ে দিতে হবে। এটাকে বলা হয় অ্যাডমিন প্যানেল। এবং অ্যাডমিন প্যানেলটা মোটামুটি ওই সফটওয়্যারের সিস্টেমে হয়, মানে ডিজাইন ভিউতে এরকম লুকেটিভ হয় না, সাদামাটা একটা অবস্থায় থাকে যেখানে মেনু লিঙ্ক গুলো থাকে কুইক অ্যাক্সেসে, আর ফর্ম এডিট করা ডিলিট করার জন্য ফর্ম থাকে, আবার গ্রিড সিস্টেম থাকে ডেটাগুলো দেখার জন্য। সো আমরা ই কমার্স বলেন আর ব্লগ দুইটাতেই অ্যাডমিন প্যানেল বানাতে শিখব, এবং সেখানে কিভাবে ছোট ছোট কাজগুলো করতে হয় সেটা সেই কাজগুলো আমরা ধরার চেষ্টা করব। হ্যাঁ, যে যেন ডেটাবেস থেকে কোনো ডাটা অ্যাড করতে না হয়, কারণ যারা অ্যাপ্লিকেশনের ইউজার বা অ্যাপ্লিকেশন বলবো যে ওনার, তারা কিন্তু প্রোগ্রামিং জানবে না ম্যাক্সিমামই, রাইট? তারা প্রোগ্রামিং কখনোই জানবে না। তাদেরকে এমন সিস্টেম ডেভেলপ করে দিতে হবে যে সে খুব সহজে যেন এই কাজটা করতে পারে, খুব ইজিলি, রাইট? এই জন্যই তো সফটওয়্যার, রাইট? তো আমরা এই জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলে যাওয়ার চেষ্টা করছি, আমাদের অ্যাডমিন প্যানেলে। ও প্রজেক্টর নেই, রেকর্ড হয়েছে। ওই স্ক্রিন না থাকলেও আমার স্ক্রিনটা তো আছে, সফটওয়্যার এখানে আছে, সফটওয়্যার উপরে নেই। কি ভিডিও না থাকলে মার্ডার, তাই না? মার্ডার হওয়ার কিছু নেই, এই বিষয়গুলো ব্যাচ 6 এ আছে এবং ব্যাচ 6 এ ইউটিউব চ্যানেলে অলরেডি রানিং। এটা খোলা হবে না।
হ্যাঁ, বেশ কিছু ক্লাস হয়ে গেছে, আপনাদেরটা কেন খোলা হচ্ছে না? বাই দ্য ওয়ে, এটার দায়িত্বে আছে একজন। হ্যাঁ, না এটারও খোলা হবে ডেফিনেটলি। সবকিছু রিসোর্স নেওয়া আছে, দেওয়া আছে, বাট এগুলোকে আপলোড করার আগে চ্যানেল সম্ভবত ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, একটু দেখি তো ইউটিউবে চ্যানেল আছে কিনা আদৌ। লাইভ ক্লাস করা যায় সেটা কোথায় যায়? হুম, বাসায় বসে যে ক্লাস করা যায় ওইটা live.talatraining.com। ঠিক আছে। জিরো 79। না, না আপনাদেরটা নাই। আপনারাও আসবেন, নো প্রবলেম। বাট আপনারা এটাকে কন্টিনিউ করতে থাকেন, ঠিক আছে? এই প্লেলিস্টটাকে কন্টিনিউ করতে থাকেন। দিয়েও দেয়া হচ্ছে, ইচ্ছে করে দিয়ে দিচ্ছি, কিন্তু এটা একটু রাশের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। আচ্ছা, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের যে অ্যাডমিন প্যানেলটা, আমি চাচ্ছি যে এরকম অ্যাডমিন হাইপেন প্যানেল লিখবো, ঠিক আছে? অ্যাডমিন হাইপেন প্যানেল লিখবো, এন্টার দিব, আমার এখানে অ্যাডমিনের পেজটা চলে আসবে, যেটা আমি এখানে লিখেছিলাম কি, ওয়েলকাম টু অ্যাডমিন প্যানেল, ঠিক আছে? সো অ্যাডমিন প্যানেল এটা বেসিক্যালি কি ছিল, একটা অ্যালাইস। সো রাউটসে যায়, রাউটসে গিয়ে অ্যাডমিন প্যানেল ইকুয়াল কি করা হয়েছিল, অ্যাডমিন কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশন। এটা তো আমরা বুঝি, কন্ট্রোলার কিভাবে তৈরি করতে হয় এটা আমরা জানি না, একটা আর্টিসান কমান্ড দিয়ে কিন্তু আমরা কন্ট্রোলার তৈরি করে ফেলতে পারি। আমরা একজনের জন্য একটা আর্টিসান কমান্ড দেই, বা আজকেও যদি একটা কন্ট্রোলার তৈরি করতে চাই, তাহলে কন্ট্রোলারটা কিভাবে তৈরি করবো একটু বলেন তো। আচ্ছা, আমি LICD জ্যাম পেস্টি ডক্স আমাদের যে প্রজেক্টটা ব্লক ব্যাচ 7, আমি রাইট ক্লিক করব, শিফট ধরে রাইট ক্লিক করে ওপেন কমান্ড উইন্ডো, কি লিখতে হয়, PSP artisan make colon কন্ট্রোলারের নেম লাইক ABC, তারপরে হাইপেন হাইপেন, এন্টার দিলে কি হয়, কন্ট্রোলার ফোল্ডারের মধ্যে অটোমেটিক এই কন্ট্রোলার ক্লাসটা তৈরি হয়ে যায়, সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। দ্যাট মিনস আমাদের এখানে দেখেন ABC কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার তৈরি হয়ে গেছে এবং অটোমেটিক বেশ কিছু কোডও জেনারেট হয়েছে। এটা টার্মিনাল কমান্ড বেসিক্যালি ল্যারাভেলের। সো আমরা যদি নতুন করে কন্ট্রোলার তৈরি করতে চাই, খুব সহজেই কি আমরা টার্মিনাল কমান্ডের মাধ্যমে কন্ট্রোলার ক্লাস তৈরি করে ফেলতে পারি। তো আমাদের অ্যাডমিনের জন্য আলাদা করে একটা কন্ট্রোলার নেওয়া আছে, ফ্রন্ট এন্ডের যেমন একটা আলাদা কন্ট্রোলার নেওয়া আছে, নাম কি, ওয়েলকাম, আর অ্যাডমিনের জন্য কন্ট্রোলারের নাম কি, অ্যাডমিন। আর আমি যখন অ্যাডমিন করে ঢুকে পড়বো ভেতরের দিকে, তখন কন্ট্রোলারের নাম কি দিব, সুপার অ্যাডমিন লাইক। হ্যাঁ,
আমি অ্যাডমিন আছি, অ্যাডমিন প্যানেল থেকে আমি লগ ইন দেখাচ্ছি, রাইট, লগ আউট হবে, এগুলো সব এখানকার। আর যখন লগ ইন হয়ে আমি ভেতরে ঢুকে যাব তখন বেসিক্যালি আমার একটা নতুন কন্ট্রোলারের মাধ্যমে ওই কাজগুলো ম্যানেজ করা হবে, যেটাকে আমরা সুপার অ্যাডমিন প্যানেল বলছি। ওকে, নাও এখন আমরা আমার এই কন্ট্রোলার ক্লাসটাকে বেসিক্যালি এখন আর দরকার নেই। Laravel TT block bash 7, সোর্স থেকে এপিপি থেকে আমি জাস্ট কন্ট্রোলারটা কিভাবে তৈরি হয় এটা দেখানোর জন্য এটা ক্রিয়েট করেছিলাম। এই কন্ট্রোলারটাকে আমি রিমুভ করে দিচ্ছি। এবিসি কন্ট্রোলারকে রিমুভ করে দিলাম। সো আমাদের রাউটসে কি বলা আছে একটু দেখি। আমাদের রাউটসে কিন্তু বলা আছে যে আমাদের রাউটসে অ্যাডমিন প্যানেল আসলেই আমাকে অ্যাডমিন কন্ট্রোলারের ইন্ডেক্সে পাঠিয়ে দেবে। সো অ্যাডমিন কন্ট্রোলারের ইন্ডেক্সে যদি আমরা যাই, অ্যাডমিন কন্ট্রোলারে ঢুকি, এপিপির মধ্যে যাই, এইচটিটিপির মধ্যে আসি, দেন এখান থেকে কন্ট্রোলারের অ্যাডমিন কন্ট্রোলারের ইন্ডেক্স যে ফাংশন আছে সেই ফাংশনের মাধ্যমে আমরা হাইপারলিংক রেফারেন্স করে কিছু টেক্সট দিয়ে দিয়েছি। আমাদের টার্গেট কি এখানে? আমাদের বুটস্ট্র্যাপ ম্যাট্রো ড্যাশবোর্ডে যে টেমপ্লেট দিয়েছিলাম ওই টেমপ্লেটটা ডিসপ্লে করে দেওয়া। সো বুটস্ট্র্যাপ ম্যাট্রো ড্যাশবোর্ডের এই টেমপ্লেটটা বেসিক্যালি আমাদের জন্য বলতে পারেন যে আমাদের টিম অনেক বেশি ইউজ করে থাকে। নাম্বার অফ প্রজেক্টের মধ্যে হয়তো এই টেমপ্লেটের ইউজ আছে। সাকিব, আপনি পরিচিত, রাইট? এই টেমপ্লেটে কাজ করেছেন না? আপনাদের এটা করানো হয়েছে। মেট্রো ল্যাবটাও সুন্দর, বাট মেট্রো ল্যাবের চাইতে সরাসরি প্রোগ্রামিং। আচ্ছা, তো এখন এখান থেকে আমি কাকে নিব ফার্স্ট? এখান থেকে আমি ফার্স্টে নিব আমার লগ ইনকে। ওকে, আমি আমার লগ ইনকে নিতে চাচ্ছি। সো লগ ইনের কোডটুকু আমার দরকার, লগ ইন পেজের যে কোডটুকু। আমি যখন এই অ্যাডমিন প্যানেল লিখবো ইউআরএল এ, একটু খেয়াল করেন অ্যাডমিন প্যানেল ইউআরএল এ লিখলেই এইটা মানে এই ভিউটা এরকম হবে। তো ডেফিনেটলি ওই ডিজাইনটা আমাকে নিতে হবে। ডিজাইনের জন্য যে সিএসএস আছে, ইমেজ আছে, ফন্টস আছে, রাইট, জাভাস্ক্রিপ্ট আছে, সেগুলো সব আমাকে নিয়ে নিতে হবে। সো এই জন্যই বলেছিলাম প্রথম দিন যখন আমি মাস্টারিং করতে শুরু করি আমাদের প্রজেক্টে দুইটা টেমপ্লেট থাকবে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা অ্যাডমিন। একটা ফ্রন্ট এন্ডের টেমপ্লেট আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট। এই ইউআরএলটা অত্যন্ত সিকিউর ইউআরএল হওয়া উচিত, বা এটা রাউটস করা আছে বলেই আমরা কিন্তু এই ইউআরএলটাকে যে কোনো ভাবে যে কেউ চেঞ্জ করে দিতে পারে। আমরা যদি জাস্ট ওয়ার্ড ফাইলে একটা ইনস্ট্রাকশন দিয়ে দেই কোনো একজন ওনারকে, সাইটের ওনারকে, যখন সাইটটা ডেপ্লয় করে দেওয়া হয়েছে হোস্টিং সার্ভারে, হোস্টিং সার্ভারও কন্ট্রোলটা দিয়ে দেওয়া হয়েছে কাস্টমারকে। কাস্টমার শুরুতে তার হোস্টিং সার্ভারের ইউজার আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবে, তারপরে ইনস্ট্রাকশন অনুযায়ী কি করবে, এই ইউআরএলটাও চেঞ্জ করে ফেলবে, যাতে ডেভেলপাররাও না জানে যে এখন কি লিখলে অ্যাডমিনের লগ ইন বক্সটা আসে। সেটা বুঝতে পেরেছেন? সো ডেভেলপমেন্ট শেষে এই ইউআরএলটা চেঞ্জ করে নিতে হয়, যেটা ইম্পসিবল প্রসিডিউরাল কোডিং এর ক্ষেত্রে। প্রসিডিউরাল কোডিং এ যদি আমি চেঞ্জ করে নিতে বলি বহুত ভজঘট বেঁধে যাবে, তারা ওই ইনস্ট্রাকশন গুলো ঠিক মতো ফলোই করতে পারবে না। বুঝতে পেরেছেন? আর এখানে সে শুধু তাকে বলা থাকবে যে পাবলিক HTML এ যাও, রাইট, তারপর রাউটস ফোল্ডারে web.php ওপেন করে এততম লাইনে গিয়ে এই টেক্সটটাকে রিপ্লেস করো তুমি যা দিতে চাচ্ছ, তাই কিনা? তাহলে তো সবকিছু হয়ে গেল। তার কন্ট্রোলে অ্যাডমিন প্যানেলের ইউআরএলটা চলে আসলো। কারণ অ্যাডমিন ইউআরএল যদি কেউ পায়,
অ্যাডমিন ইউআরএল খুঁজে বের করাই কিন্তু টাফ, রাইট? যে কোন ইউআরএল দিয়ে আমার এটা কারণ আপনি কখনোই ল্যারাভেলের প্রজেক্টে কোনোভাবেই ঢুকতে পারবেন না, কোনোভাবেই আপনি ল্যারাভেলের প্রজেক্টে কোড আপনি দেখতে পারবেন না যদি না আপনি তার সার্ভার অ্যাক্সেস করেন। হোস্টিং সার্ভার যদি কেউ হ্যাক করে ফেলে দেন না কোড দেখা সম্ভব, আর কোনোভাবে প্রজেক্টের কোড দেখা সম্ভব না। বিশেষ করে ব্লেডিং এর যে কোডগুলো আছে, HTML গুলো দেখা যাবে, HTML CSS জাভাস্ক্রিপ্ট, বাট ব্লেড পিএসপি বা এই রাউটস কন্ট্রোলারের কোড দেখা যায় না, শুধু ভিউ এর কোডটুকু দেখা যায়, তাও আবার কি HTML CSS জাভাস্ক্রিপ্ট। ভিউ এর মধ্যে যদি আমরা পিএসপিও লিখি সেটাও কিন্তু এক্সিকিউট হয়ে ব্রাউজারে আসে, সো সেটাকেও সে দেখতে পারবে না। বাট কিছু সফটওয়্যার আছে, রাইট? সেই সফটওয়্যার গুলো ডেটাবেস ছাড়া সবকিছু ডাউনলোড করে ফেলতে পারে, বুঝতে পেরেছেন? সার্ভার সাইড কোডও সে ডাউন করে ফেলতে পারে। কিছু সফটওয়্যার আছে যার মাধ্যমে আপনি ওই সাইটের যাবতীয় কোড নামিয়ে ফেলতে পারেন, শুধু পারবেন নাকি ডেটাবেস। তো এই কারণে যেটা বলা হয় যে যখনই ল্যারাভেল দিয়ে কোনো প্রজেক্ট আপ হয়ে যাবে, কখনোই একটা ফোল্ডারের মধ্যে আছে ডেটাবেস, ডেটাবেসের ভেতরে এই ফোল্ডারটা, বিশেষ করে মাইগ্রেশন ফোল্ডারটা খুব বেশি ইউজ হবে। যখন যত টেবিল তৈরি হবে এখানে আমরা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করব, স্কিমা বানাবো, দেন মাইগ্রেশনের মাধ্যমে টেবিল ইনসার্ট করব। সো এই ফাইলগুলোকে লাইভে তোলার আগেই কি করে দিতে হবে? রিমুভ করে দিতে হবে, আদারওয়াইজ পুরো প্রজেক্ট হ্যাকারের কাছে চলে যেতে পারে। হ্যাঁ, ডেটাবেস কি জাস্ট যদি এখানে মাইগ্রেশন ফাইলগুলো থাকে, সে শুধু সার্ভারে ডাটাটা রেখে আর্টিসান কমান্ড দিয়ে পিএসপি আর্টিসান মাইগ্রেট বলে ডেটাবেস টেবিল সব ক্রিয়েট হয়ে যাবে, সব চলে আসবে, এভরিথিং। ডাটা আসবে না, শুধু ডেটাবেসের সবকিছু চলে আসবে। সো ডাটা দিতে তো তার সমস্যা নেই, ব্ল্যাঙ্ক সাইট হিসেবে রেখে পাবে। নকল করাটা সহজ। পারেন বসে সি প্যানেলের আমরা যে কোনো একটা নির্দিষ্ট ফোল্ডারকে পাসওয়ার্ড করে রেখে করে দেয়, এই ফোল্ডারটা আমার সবচেয়ে বেশি দরকার। পাসওয়ার্ডটা ভাঙবে, এরপরে সি প্যানেলের পাসওয়ার্ড ভাঙবে তারপর। না, ওইটা তো আপনার কিছুই থাকবে না সি প্যানেলের যদি সবকিছু করা হয়। আপনাদের তো একটা ক্লাস আছে আগামী শনিবার সন্ধ্যা। ঠিক আছে। আচ্ছা, না, যদি এপিআই থাকে আপনি পার্সোনালি আসেন একদিন, আপনাদের এপিআই নেওয়া আছে, এইচটিটিপি এপিআই। আপনি যার কাছ থেকে নেবেন এইচটিটিপি এপিআই বলবেন, ওটা কিছুক্ষণের মধ্যে আপনাকে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, কালকে তো হ্যাঁ বলেন। লাইভ চ্যাটের জন্য ভেন্ডরই আছে, আপনি কালকে আমাকে একটা মেসেজ দিন সকালে দিবেন, ওটা আমি রেডি করে রাখবো, এই যদি ইউআরএলটা পাই আপনি ইউআরএল করে দেবেন। আচ্ছা, এখন যেটা আমরা দেখি সেটা হচ্ছে যে অ্যাডমিন প্যানেলের ইস্যুটা নিয়ে কথা বলছিলাম, ইন্ডেক্স।
ওগুলো প্রোটেকশন অ্যাকচুয়ালি কাজে দেয় না, ওই সফটওয়্যার কি টান দেয় সবকিছু, হ্যাঁ, রুট ধরে সবকিছু চলে আসে। সো আমার সার্ভার ভাঙার কোনো প্রয়োজন নেই। ওই সফটওয়্যারটা সার্ভার মানে সাইটকে কোনো প্রকারে হ্যাম্পার করতে পারবে না, বাট ওই সাইটের সকল কোডগুলোকে, ফাইলগুলোকে সে ডাউনলোড করে ফেলতে পারবে। কোড বলতে কি, সে ফাইল ডাউনলোড করবে, ওই পার্টিকুলার ডোমেনের এগেনস্টে যে যে ফাইল আছে সব ফাইলগুলোকে সে নামে। লারাভেল কি প্রোটেক্টেড? না, লারাভেল এটা বেসিক্যালি নির্ভর করে সার্ভার সিকিউরিটির উপরে। কিছু সার্ভার আছে, লাইক আপনি চাইলেও ফেসবুকের কোড ডাউনলোড করতে পারবেন না, গুগলের কোড ডাউনলোড করতে পারবেন না, এদের মেইনটেনেন্স কস্ট হিউজ, বুঝতে পেরেছেন? ওদের প্রতিটা ট্রিগারের জন্য আলাদা আলাদা ভার্সনিং এ ডাটা রাখা হয়। যে আমার লাস্ট ট্রিগারটা মিস করেছে, লাস্ট সেকেন্ডের সাইটটা আমি চাচ্ছি, তারাও সেটা রিট্রিভ করে দেবে। এ ধরনের সার্ভিস প্রোভাইডার আছে, তাদের কাছে যদি থাকে তাহলে সে কোনো কিছুই পাবে না। বাট রেগুলার যে সার্ভারগুলো, সে সার্ভারগুলোতে ওই লেভেলের সিকিউরিটি দেয়া থাকে না। রেগুলার সার্ভার, রেগুলার সাইট রিটার্ন দিতে পারে। যেগুলো HTTP দিয়ে করতে পারবে, ওগুলো কি পারবে? ওইটাতেও পারবে, কোড নিতে পারবে, বাট সাইটে হ্যাম্পার করতে পারবে না। মূল প্রবলেম কি, এখন যদি মনে করেন যে কেউ বিডিজসকে নিয়ে নিল, বাট সে কি আদৌ বিডিজসের মতো বিজনেস করতে পারবে? ডেটা পাবে না, তারপর ব্র্যান্ড নেই, তার ব্র্যান্ড নেই, সে ডেটা পাবে না, সে শুধু ব্ল্যাঙ্ক একটা সাইট পাবে। তারপরে ওটাকে যদি ম্যানেজেবল করে তুলতে হয়, তার অনেক কাঠখড় পোড়াতে হবে, বুঝতেও হবে, জানতেও হবে, দেন না পসিবল। সেই সময় সে ডেভেলপই করে ফেলবে, বুঝতে পেরেছেন? পজিটিভলি নিতে পারি। একটা কপি পজিটিভলি নিয়ে আমরা শেখার জন্য হয়তো আপনি ইউজ করতে পারেন। তো এখন ইন্ডেক্সের কথাটা, আমাদের ইন্ডেক্স ফাংশন অ্যাডমিন কন্ট্রোলারের, আমি এখানে একটা পেজকে লোড করব, রিটার্ন ভিউ। আমি টার্গেট করছি এরকম যে আমাদের যে ফোল্ডারটা আছে, রিসোর্স ভিউ, অ্যাডমিনের জন্য যে ভিউগুলো হবে সব আমি অ্যাডমিন নামে একটা সাব ফোল্ডারে রাখবো। নিউ থেকে একটা ফোল্ডার করছি অ্যাডমিন। অ্যাডমিন সাব ফোল্ডারের মধ্যে নতুন করে একটা ফাইল তৈরি করব, পিএসপি ফাইল, অ্যাডমিন আন্ডারস্কোর লগইন, অ্যাডমিন হয় নাই তো, অ্যাডমিন আন্ডারস্কোর লগইন ডট ব্লেড ডট পিএসপি, অ্যাডমিন আন্ডারস্কোর লগইন ডট ব্লেড ডট পিএসপি। ঠিক আছে? এখন এখন যেটা করা যায় সেটা হচ্ছে যে এই পেজটাকে যদি আমি লোড করতে চাই, যে অ্যাডমিন লগইন ডট ব্লেড ডট পিএসপি, এই পেজটাকে যদি আমি লোড করতে চাই, কি বলবো? ফার্স্টে অ্যাডমিন, তারপরে পেজের নাম ডট অ্যাডমিন আন্ডারস্কোর লগইন। ডট ব্লেড ডট পিএসপি তো লেখার দরকার নেই, আছে ডট ব্লেড ডট পিএসপি লেখার দরকার নেই। ওকে, বাট এখন আমাদের কি এই অ্যাডমিন লগইন ব্লেড ফাইলটাকে রেডি করার প্রয়োজন আছে না? সো অ্যাডমিন লগইন ব্লেড ফাইলটা কোথায় পাবো? আমাদের অ্যাডমিন লগইন ব্লেড ফাইলটা রাইট ক্লিক করে নোটপ্যাড থেকে ওটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করি, কপি করি কোডটা,
কপি করে সরাসরি এখানে পেস্ট করে দেই। এখানে কাটিং শাটিং এর কোনো কিছু নেই, কারণ পুরো পেজটাই আমরা নিচ্ছি। সো শুরুতে কি করতে হয় একটু বলেন তো, কারণ এটা তো মাস্টারিংই বলা যায়, রাইট? সো এর কোনো চাইল্ড নেই, বা এই পেজটাই কারো চাইল্ডও হবে না। তো সেক্ষেত্রে এখানে কোনো কিছু এক্সটেন্ড করা, সেকশন করার কোনো দরকার আছে? এক্সটেন্ড করা, সেকশন করার কোনো দরকার নেই। এটাও কাইন্ড অফ মাস্টার পেজ। আমার মাস্টার পেজ মূলত তিনটা থাকবে। একটা হচ্ছে সাইটের মাস্টার পেজ, দ্বিতীয়টা হচ্ছে আমার অ্যাডমিনের লগইন পেজ, তৃতীয়টা হবে আমার লগইন করে ঢোকার পরে সুপার অ্যাডমিন ড্যাশবোর্ড বা অ্যাডমিন মাস্টার, রাইট? সেই পেজটা। সো এবার যদি লোড দেই আমরা আমাদের পেজটাকে, মনে হয় আমরা উইদাউট সিএসএস পেজটাকে পাবো, রাইট? উইদাউট সিএসএস, উইদাউট জেএস আমরা পেজটাকে পাচ্ছি। এখন শুধুমাত্র যেটা করতে হবে, আমাদের টেমপ্লেট থেকে যে অ্যাসেট গুলো রয়েছে, যে রিসোর্স গুলো রয়েছে, এই রিসোর্স গুলোকে নিয়ে আমাকে কোথায় রাখতে হবে? ফোল্ডারটা আমাদের যে যে এলআইসিটি জ্যাম্প, এলআইসিটি জ্যাম্পের মধ্যে htdocs, টিটি ব্লগ ব্যাশ 7, ব্যাশ 7 এর মধ্যে পাবলিকের মধ্যে একটা সাব ফোল্ডার আমি করছি। সাব ফোল্ডারটার নাম দিচ্ছি অ্যাডমিন অ্যাসেট। পাবলিকের মধ্যে অ্যাডমিন ফোল্ডার করাটা খুব রিস্কি, হ্যাঁ? পাবলিকের মধ্যে অ্যাডমিন ফোল্ডার করলে অনেক সময় যেটা দেখা যায়, ইউআরএল এ অনেকেই ভুলবশত কি দিয়ে দেয়? অ্যাডমিন দিয়ে দেয়। আমরা বলে দেই যে এটা ছাড়া ভিন্ন কিছু দেবেন, তারপরে ওইটাই তারা দেয় মনে রাখার জন্য। বুঝতে পেরেছেন? সো এজন্য এমন একটা নাম দিতে হবে অ্যাডমিন অ্যাসেটের, যেটা ভুলক্রমেও তারা হয়তো ওইরকম কোনো কিছু চিন্তা করবে না। ওকে, আচ্ছা, আন্ডারস্কোরটা দিয়ে ডাবল ওয়ার্ড করে দিলে ইউআরএল এ লিখলে সেটা নরমালি কাজ করে না, এটাও একটা বিষয়। তো অ্যাসেট গুলো এখানে রাখা আছে। আমি কি করব, বিশেষ করে সিএসএস গুলোকে আগে লিংক করে দিব, যাতে আমাদের ওই প্রবলেমটা দূর হয়। তো সিএসএস গুলো লিংক করার জন্য কি করতে হয়? অ্যাসেট পাবলিক স্ল্যাশ অ্যাডমিন আন্ডারস্কোর অ্যাসেট স্ল্যাশ যা আছে তাই। আমি সিএসএস গুলোতে দিয়ে নিচ্ছি। মারিয়া বাকি জাভাস্ক্রিপ্ট গুলোকে দেবে এবং তারপর ওর কোডটা আমরা নিয়ে নেব, তাই না? ওকে দায়িত্ব দিলাম, বসে বসে করুক। ঠিক আছে? যাই হোক, এখন এটাকে আমরা কপি করে ভেতরে নিয়ে আসি। আমি বেসিক্যালি একটা অবস্থায় যেতে চাচ্ছি, যেটা আজকের দিনে যদি আমরা বুঝে যাই তাহলে আমাদের জন্য অনেক মঙ্গল হবে। আপাতত এই সিএসএস গুলোই যদি দেই, আই হোপ যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ছাড়া আমরা এই পেজের সিএসএসটা পাবো। সিএসএসটা পেয়ে গেছি, হ্যাঁ? শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজটা আসে নাই। ব্যাকগ্রাউন্ড ইমেজটা না আসার কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা যেখানে ভেতরের দিকে দেখেন সিএসএস এর মাধ্যমে নেওয়া ব্যাকগ্রাউন্ডে। সো এখানে আমরা যেটা করি, এই অংশটুকুকে সিম্পলি কাট করে এখানে বসিয়ে দিচ্ছি, রিপ্লেস করে দিচ্ছি। ঠিক আছে? সিএসএস এর জায়গায় এখানে কি হলো, ব্যাকগ্রাউন্ডটা পেয়ে গেলাম, রাইট? সো ডিজাইনটা আসলো। এখন আমার ফর্মটা সাবমিট করাই চ্যালেঞ্জিং। এইচটিএমএল এর ফর্ম Laravel সাপোর্ট করে না। Laravel সাপোর্ট করে Laravel কালেকটিভের ফর্ম ভেন্ডরটা, যা মূলত টোকেনকে
ইনিশিয়েট করে, রাইট? সিএসআরএফ টোকেন বলে একটা বিষয় আছে যেটা Laravel ফর্ম সিকিউরিটির জন্য ইউজ করা হয়ে থাকে। আর এই সিএসআরএফ টোকেনটা দেওয়ার জন্য বা ওই সিএসআরএফ টোকেনের ফর্ম লাইব্রেরিটা ইনস্টল করার জন্য ইনস্ট্রাকশন আছে। আমরা ইনস্ট্রাকশনটা দেখব হচ্ছে, দেখেন আমরা গুগলে গিয়ে সহজে উপায়ে পাওয়ার পদ্ধতি, গুগল থেকে আমরা সার্চ করব Laravel form in 5.3 Laravel কালেকটিভ, এরা 5.2 দেখাচ্ছে। এখান থেকে আমার 5.3 তে চলে যেতে পারি। 5.2 অনেক জনপ্রিয়, হ্যাঁ, 3 এখনো সেভাবে জনপ্রিয় হয়ে ওঠে নাই। সো আমি laravelcollective.com/docs/5.2 HTML এ আছি। এই পেজটা 2 এর, বাট আমরা ওখানে কিন্তু 3 এরও অপশন আছে, হ্যাঁ। 3 এর অপশনটা HTML নিয়ে আমরা কথা বলতে যেতে, ফর্মস এন্ড HTML, মানে HTML কে ম্যানেজ করা, ফর্ম কে ম্যানেজ করার জন্য এই ভেন্ডরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আমি চলে যাব কোথায়, 5.3 তে। দেখেন 5.2 তে সার্চ দিয়ে আসলাম, 5.3 তে গেলাম ফার্স্ট। এরপরে আমাকে এই ইনস্ট্রাকশন গুলো ফলো করতে বলছে। এই সিম্পল কয়েকটি ইনস্ট্রাকশন ফলো করতে হবে। কম্পোজারের মাধ্যমে এই কমান্ডটা চালাতে হবে। দেন এই দুইটা কোড আমাদের প্রজেক্টের ভেতরে একটা পার্টিকুলার লোকেশনে অ্যাড করতে হবে। দেন আমরা যখন ফর্ম ইউজ করব, ফর্ম ক্ষেত্রে এভাবে লিখতে হবে, মানে ফর্ম নর্মাল HTML এর ফর্ম লিখলে কাজ করবে না, তখন ফর্মটা লিখতে হবে এভাবে, ফর্মের ওপেনিং আর এটা হচ্ছে ফর্মের ক্লোজিং, রাইট? এই সিনট্যাক্সটা আমরা দেখব, বাট আমি এখন এই কমান্ডটা রান করছি ফর্ম ভেন্ডরটা ইনস্টল করার জন্য। এটা কম্পোজার রিকোয়ার, এই লাইনটা ম্যান্ডেটরি, হ্যাঁ, এভাবে লেখাটা। সেটা কপি করে আনাটাই ভালো। কপি করে এনে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর এন্টার প্রেস করলে এই ভেন্ডর ইনস্টলেশন শুরু হবে। এখানে কোনো প্রকার প্রবলেম নেই, হ্যাঁ, কোনো ভাইরাস বা কোনো কিছু আসবে না, কারণ আমরা এটা সরাসরি নিচ্ছি কার কাছ থেকে, হ্যাঁ, Laravel এর কাছ থেকে। ওকে, সো এটা আপনারা সবাই করে ফেলেন, আদারওয়াইজ ফর্ম সাবমিট করলে কাজ করবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, হ্যাঁ। যেটা বলছিলাম, এখানে একটা জিনিস দেখানোর আছে, একটু খেয়াল করেন যে compile class file has been removed, working log files, generating autoload files, illuminate, post update, PHP artisan optimize হয়েছে, class loader load হয়েছে, এখান থেকে যে কম্পোজার জেসন আপডেট হয়েছে, এবং 5.3.0 যে ইনস্টলিং Laravel কালেকটিভ HTML সেটাও কিন্তু লোডেড। এটা ইনস্টল হয়েছে এবং এটা সহজে বোঝার উপায় হচ্ছে, আমরা যদি কম্পোজারে যাই, কম্পোজার জেসনে গেলে এখানে দেখবেন যে রিকোয়ার সেগমেন্টে লাইন নাম্বার 10 এ এটা যুক্ত হয়েছে। এটা কিন্তু চলে আসে, যেটা আমরা বলছিলাম কম্পোজার রিকোয়ার দিস, রাইট? তারপরে ভেন্ডরের মধ্যে আরেকটা লোকেশন আছে Laravel কালেকটিভ, খেয়াল করেছেন? এটা কিন্তু আগে ছিল না। ভেন্ডরের মধ্যে Laravel কালেকটিভ বলে কোনো কিছু ছিল না। এর ভেতরে Laravel কালেকটিভ এসেছে, HTML এসেছে এবং এর ভেতরে কোডগুলো চলে আসছে, রাইট? ওই কম্পোজারের আপডেটের কারণে, রিকোয়ারমেন্টের কারণে। দ্বিতীয় যে বিষয়টা গুরুত্বপূর্ণ, আমাকে বলা হচ্ছে যে কনফিগের মধ্যে app.php এই ফাইলে আপনাকে এই লাইনটা যুক্ত করতে হবে। আমরা চলে যাচ্ছি তাহলে আমাদের ওই ফাইলটাতে। আমাদের ফাইলটার নাম কি, app এর মধ্যে এই কনফিগের মধ্যে app.php এর মধ্যে দেখেন অ্যালাইস নামে একটা সেগমেন্ট রয়েছে, সরি প্রোভাইডার, ফার্স্টে আছে প্রোভাইডার সেগমেন্ট। প্রোভাইডার সেগমেন্টের শেষে ওই লাইনটা আমি যোগ করছি, যেটা কপি করে এনেছি, রাইট? কালেকটিভ আগে সবকিছু কিন্তু ইলুমিনেট দিয়ে হয়, হ্যাঁ, Laravel এর সবকিছু হয় কি দিয়ে, ইলুমিনেট দিয়ে, বাট HTML টা হয় কি দিয়ে, কালেকটিভ থেকে।
সো যেখান থেকে কপি করেছে ওখানে বলাই আছে যে প্রোভাইডার্স এর মধ্যে দিতে হবে, আর এই দুইটা লাইন দিতে হবে কোথায়? অ্যালাইস এর মধ্যে। সো এটাকে আমি কপি করি এবং এটাকে আমি পাঠিয়ে দেই কার মধ্যে? ইন হিয়ার। ফর্ম HTML, ঠিক আছে, এখানে আমরা পাস করি। সো ফর্ম আর HTML। দেন আপনারা যখন দেখবেন, একটু খেয়াল করে দেখবেন যে আমাদের যে প্রজেক্টটা, এখন যদি আমি এখান থেকে লোড দেই, হ্যাঁ হ্যাঁ লোড না দিলেই বরঞ্চ ভালো ছিল। এই পেজটাকে না, এটা তো লোড দিয়ে দিয়েছি, ও এখনো কাজ করবে, কারণ আছে। যখন লোড দিয়েছি, আমি যদি সোর্স থেকে দেখি, ভিউ পেজ সোর্স, একটু খেয়াল করেন, ভিউ পেজ সোর্সে যে ফর্মটা আছে, ফর্মের ভেতরে কোনো চেঞ্জ আছে? রেগুলার ফর্ম, খেয়াল করেছেন? এই ফর্মটা কি রেগুলার। এবং এখান থেকে আমাদের যে অ্যাডমিন লগইন আছে, আমরা যদি এই রেগুলার ফর্ম থেকে বলি সোর্সটা ফরম্যাট করি, ফর্ম যে ট্যাগটা আছে, ফর্মের অ্যাকশনে গিয়ে আমি যদি বলি URL scope to, যদি কোনো অ্যালাইস দেই লাইক ড্যাশবোর্ড, এবং এই অ্যালাইসটা যদি আমরা এখানে অ্যাড করি, ফর্ম থেকে যখন আসবে সেটা হয়ে যাবে কি পোস্ট, আর লিংক ক্লিক করে যেটা আসবে সেটা হবে কি গেট। ওকে, অলওয়েজ ফর্ম থেকে আসলে কি পোস্ট, আর ক্লিক করে আসলে গেট। সো আমাদের অ্যালাইসটা হচ্ছে ড্যাশবোর্ড, আর আমার ফাংশনটা হচ্ছে লাইক অ্যাডমিন লগইন চেক ফর এক্সাম্পল। এটাকে আমি পরবর্তীতে চেঞ্জ করে নেব। সো আমি যদি এখানে গিয়ে একটা ফাংশনে যাই, পাবলিক ফাংশন দিস অ্যাডমিন লগইন চেক, রুলস অনুযায়ী আমি রুলস অনুযায়ী কি হওয়ার কথা একটু বলেন তো? ওই ফাংশনটার কাছে চলে যাওয়ার কথা না? ওই ফাংশনে গিয়ে দেখানোর কথা যে অ্যাডমিন লগইন চেক, জাস্ট ইকো হওয়ার কথা। বাট আমি যদি আমার এই ফর্মটাকে সাবমিট করি, সে কি বলছে? টোকেন মিসম্যাচ, ভেরিফিকেশন CSRF টোকেন, এই টোকেনটা সে ম্যাচ করতে পারছে না, যেটা জেনারেট হয়েছিল ইনস্টলেশন পিরিয়ডে, রাইট? এটা পেতে হলে আপনাকে যা করতে হবে, এই ফর্মটা রেগুলার ফর্ম হিসেবে ইউজ করলে আর হবে না। তার মানে আমি এখানে রেগুলার ফর্ম ইউজ করতে পারবো না, আমাকে ইউজ করতে হবে কাকে? ল্যারাভেলের যে ফর্মটা আছে, ল্যারাভেল কালেকটিভের সেই ফর্মটা নিতে হবে। ফর্মের ওপেন করতে হলে এভাবে কোড লিখতে হয়, এটা নিয়ম, এটা তাদের সিনট্যাক্স, এটাকে ব্লেড সিনট্যাক্স বলা হয়। ব্লেড সিনট্যাক্সে URL দেওয়া হয়েছে, তারপরে আমি বলছি মেথড, মেথডটা কি হবে? পোস্ট। আর আমার ইউআরএলটা কি আছে? ইউআরএলটা হচ্ছে ড্যাশবোর্ড। খেয়াল করেন, ফর্মটা ওপেন হয়েছে, ইউআরএল কি হবে? ড্যাশবোর্ড, মেথড হবে কি পোস্ট। আর এখান থেকে নিয়ে ক্লোজিংটা আমাকে দিয়ে দিতে হবে, এখান থেকে নিয়ে আমরা ক্লোজিংটা দিয়ে দিচ্ছি। হয়ে গেল ফর্মের ক্লোজিং। ফর্মটাকে আমি ক্লোজ করে দিলাম।
ক্লিয়ার? হ্যাঁ, বাকিগুলো নর্মাল অ্যাজ ইট ইজ। এইবার চেক করি। এটা এখানে এখানে যদি এবার রাইট ক্লিক করি, পেজ সোর্সে গেলে একটু দেখবেন ফর্মের পরে একটা ইনপুট বক্স এসেছে, খেয়াল করেছেন? ইনপুটের নাম হচ্ছে আন্ডারস্কোর টোকেন, টাইপ হিডেন এবং ভ্যালু হিসেবে লম্বা একটা স্ট্রিং দেখা যাচ্ছে। এটাই সিএসআরএফ টোকেন। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে কি সিএসআরএফ টোকেন। এটাই ফর্ম ভ্যালিডেশনের জন্য কাজ করবে, ফর্মকে সিকিউর করার জন্য কাজ করবে। ভেরিফিকেশন টোকেন ছাড়া কোনো কিছু হবে না। এটা জেনারেট হয়ে আসে। এটা সোর্সে দেখা গেলেও এটা চেঞ্জ করে তো আর আপনি অ্যাকশন এক্সিকিউট করতে পারবেন না। এটাকে বাদ দিয়ে কিন্তু আপনি সিকিউরিটি ছাড়া আপনি ভেতরে ঢুকতেই পারবেন না। ম্যাচ করাতে হবে আপনাকে। আপনি উইদাউট ফর্ম তো কোনো কিছু করতে পারবেন না। বুঝতে পেরেছেন? উইদাউট ফর্ম কোনো কিছু করতে পারবেন না। এখন আমার সিকিউরিটি টোকেন এসেছে। লেটস চেক যে এখন আমি যদি লগইনে হিট করি, সিএসআরএফ টোকেন মিসম্যাচটা আর নেই, চলে গেছে এবং আমরা ফাংশনে গেছি। এখন তো লোড করাতে পারবেন পেজটা। ড্যাশবোর্ড লোড করানো যাবে না? ড্যাশবোর্ডকে তো মাস্টারিংও করানো যাবে। সো আমার মেট্রো ড্যাশবোর্ডে যে অ্যাডমিন পেজটা আছে, মানে ইন্ডেক্স পেজটা আছে, সেটা আপনারা মাস্টারিং করে নিয়ে আসবেন আগামী বৃহস্পতিবারের ক্লাসে। ঠিক আছে, সেম প্রসেস। মানে এখন লোড করে দিতে হবে কাকে? আমার ড্যাশবোর্ড পেজটাকে। দেন ভেতরের জায়গাটা কি করতে হবে? মাস্টার করতে হবে। বাট ওই জায়গাটাকে আমরা আগামী ক্লাসে পরিবর্তন করে ফেলবো, কারণ হচ্ছে আমরা আগামী ক্লাসে ডেটাবেস কিভাবে অ্যাক্সেস করতে হয় সেটা দেখব, ডেটাবেসের টেবিল কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব, মাইগ্রেশনের উপরে ক্লাস হবে। নেক্সট টপিকটা হচ্ছে ল্যারাভেল মাইগ্রেশন। আমরা প্রাথমিকভাবে শিখলাম ব্লেড মাস্টারিং। নেক্সট ক্লাসে শিখবো হচ্ছে কি ডেটাবেস মাইগ্রেশন, ল্যারাভেল মাইগ্রেশন, তারপরে অথেন্টিকেশন। ঠিক আছে, আর একটা ফ্রেশ ল্যারাভেল আপনারা নিয়ে আসবেন, ওখানে অথ ক্লাসটা কিভাবে ইউজ করতে হয় সেটাকে দেখানো। ঠিক আছে, মানে নর্মাল অথেন্টিকেশন, মানে ল্যারাভেলের ডিরেক্ট অথেন্টিকেশন। আমরা তো একটা অথেন্টিকেশন বানাবো নিজেরা, ওখানকার অথেন্টিকেশন কিভাবে খুব সহজে ইউজ করা যায়।